প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে এই লবির নিয়োগপ্রাপ্ত খোদাবক চৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রোজার রহমান। তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেল চেষ্টা হচ্ছিল, এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে, তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? ওসমান হাদির প্রজেক্ট ভয়াবহভাবে ফেল করার কারণে তারেক রহমান অবশেষে বাংলাদেশে আসতে পারলেন না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে শেষ মুহূর্তে তারেক রহমানকে আটকানোর জন্য ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকারের তখ্তে তাও উল্টে দেওয়ার একটা বিশাল পরিকল্পনা গত 18 ডিসেম্বর নেওয়া হয়েছিল। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, যদি পরিকল্পনাটি সফল হয়ে যেত, তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে পৌঁছানোর কোনো কথাই ছিল না, এবং বাংলাদেশ একটা তথাকথিত বিপ্লবী সরকারের অধীনে একেবারে কি বলা যায় আনলিমিটেড সময়ের জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের কিছু সাঙ্গপাঙ্গ সহ বাকি কিছু নতুন সাঙ্গপাঙ্গ নিয়ে তারা দীর্ঘদিন ধরে আমাদের কাঁধে জগদ্দল পাথরের মতো বসে থাকতেন। কিন্তু ভাগ্য ভালো, বিভিন্ন কারণে তারেক রহমানের লাক ভালো, এবং আমাদের জাতি হিসাবে আমাদের আলাদাভাবে লাক ভালো যে এই প্রজেক্টটা সফল হয় নাই। আপনারা ইতিমধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের কথাটা জেনে গিয়েছেন। যারা জানেন না তাদের জন্য আমি একটু সংক্ষিপ্ত এটা বলতে চাই, কিন্তু বলার আগে বলতে হবে যে পাল্টা এক ধরনের চাপ তৈরি হয়েছে, এবং এই চাপে প্রথম যে উইকেটটা পড়ে গেছে সেটা হচ্ছে একসময় বিএনপি বলে পরিচিত সাবেক আইজিপি, বিএনপির ভিতরের গুপ্ত দলের গুপ্ত শাখা। আপনারা জানেন গুপ্ত দল কোনটা, গুপ্ত বললে বুঝবেন। সেই সুপ্ত দলের নাম আমি নিতে চাচ্ছি না। তাদের যে লোকটা ছিল খোদা বক্স চৌধুরী, মানে ওই খেলার ধারাবাহিক ভাষ্যকার খোদা বক্স চৌধুরী না, এটা হচ্ছে সাবেক আইজিপি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি জজ মিয়া নাটক যার সৃষ্টি, সেই খোদা বক্স চৌধুরীর উইকেট পতনের মাধ্যমে শুরু হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার সাথে ছিলেন। তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেউ তো আর শখ করে ক্ষমতা থেকে যাইতে চায় না। সেটা মানে ডক্টর ইউনূসের মতো লোক গালি খেয়েও বসে আছে চেয়ারে। বাট এতে বোঝা যাচ্ছে যে এই যে 18ই ডিসেম্বরের যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, একটা বিপ্লবী সরকার গঠন করা হবে পরের দিন, এবং যে কারণে ঢাকায় প্রায় লক্ষাধিক লোককে নিয়ে আসা হয়েছিল জানাজার নামে, সেটা সাকসেসফুল হয় নাই। আপনাদের অনেকেরই হয়তো জিনিসটা নিয়ে একটু কোয়েশ্চেন আছে, একটু বিস্তারিত জানতে চান, তাদের জন্য একটু সংক্ষেপে জিনিসটা পরিষ্কার করি। ওসমান হাদি যখন মারা যান, তার আগে তিনি যখন আহত অবস্থায় ছিলেন দেশের ভিতরে এবং সিঙ্গাপুরে চিকিৎসায় ছিলেন, তখন এই প্রস্তুতিটা নেওয়া হয়, এবং যার কারণে ওসমান হাদির নামে একটা বিশাল হাইপ তৈরি করে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শো তৈরি করা হয়। কারণ আপনি সকলেই জানি যে ওসমান হাদিকে যদি আপনি বিবেচনা করেন যে তার মৃত্যু অবশ্যই একটা শোকাবহ ঘটনা, একটা প্রতিবাদ করার ঘটনা, ক্ষুব্ধ হওয়ার ঘটনা, কিন্তু তিনি এমন কেউ ছিলেন না যার মৃত্যুতে একেবারে একটা মানে উথাল-পাতাল হয়ে যাবে, দেশ উলট-পালট হয়ে যাবে, সেই পর্যায়ে কিছু ছিলেন না। তিনি বিখ্যাত ছিলেন খুব অশ্লীল গালাগালি করার জন্য, তিনি বিখ্যাত ছিলেন ভাঙচুর করার জন্য, মব ভায়োলেন্স এর জন্য। উনি প্রকাশ্যে মিডিয়ায় বলেছেন যে ১০ লাখ টাকা করে না দিলে উনি বিভিন্ন জায়গায় গিয়ে এসব জিনিস ভাঙবেন-টাঙবেন না। পরবর্তীতে হয়তো ফ্রি বা অল্প পয়সায় উনি কাজ করতে চাচ্ছিলেন না। এই সবকিছু মিলিয়ে ওসমান হাদি আ এমন কোনো অবস্থা ছিলেন না। এমন কোনো অবস্থা ছিলেন না, এটা বোঝা যায় উনি যখন গুলি খান তার আগের সপ্তাহে উনি যখন নির্বাচনী এলাকায় ঢাকা ৮ এ গিয়ে ক্যাম্পেইন করছেন, তার সাথে ৪-৫ জন লোক এবং বিভিন্ন বাসা থেকে তার উপরে ময়লা পানি ছুঁড়ে ফেলার অভিযোগও আমরা শুনেছি। এই অবস্থা থেকে ওসমান হাদির এই হাইপটা তৈরি করা হয়, এবং যখন অবশ্যম্ভাবী ছিল যে ওসমান হাদি হয়তো বেঁচে আর আমাদের মধ্যে ফিরে আসতে পারবেন না, তখন এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করা হয়। এই চেষ্টার মূল উদ্যোগ হিসাবে দেখবেন আপনি 18 তারিখ ওসমান হাদির মৃত্যুর পরে হঠাৎ করে কিছু লোক গিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করেন। প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করার মূল কারণটা ছিল যে এটা হচ্ছে ডক্টর ইউনূসের হৃদয়ের যে কিছু জায়গা আছে, একেবারে খুব মানে নাজুক জায়গা, যেটাকে এবং যাদের সাথে ধরেন আন্তর্জাতিক বিভিন্ন মহলের যোগাযোগ আছে। আমি যোগাযোগই বললাম, আপনারা ইঙ্গিত বুঝে নিয়েন। আ এইটাকে রক্ষা করার জন্য সরকার আসবেই। মানে এই সরকার কিন্তু অন্য কোথাও আসবে না। মানে ৩২ নম্বর ডেইলি একবার করে ভাঙে ওইখানে গিয়ে, বা এই ধরনের আরো অনেক জিনিস ভাঙা হয়। সাবেক প্রধান বিচারপতির গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা মারা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে। কোনো কিছুতে রিঅ্যাকশন নিবে না। কিন্তু ডক্টর ইউনূস অবশ্যই তার পিআরের লোকজনকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এবং সেটা কি? সেটা হবে প্রথম আলো এবং ডেইলি স্টার। যার কারণে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গিয়ে হামলা হয়, এবং হামলাটা যদি বীভৎস হয়, এটা সব ধরনের চেষ্টা করা হয়, এবং সেই চেষ্টার অংশ হিসেবে
ডেইলি স্টারের ভিতরে সাংবাদিক এবং অন্যান্য কর্মীদেরকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে আগুনে পুড়ে কিছু লোক মারা যায় এখানে। আপনারা নুরুল কবিরের বক্তব্য থেকে দেখবেন উনি যখন প্রথমে এই সরকারের ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে যোগাযোগ করছেন, প্রথমে কিন্তু তারা খুবই উদ্যোগী ছিলেন এই হামলা থামানোর জন্য, কিন্তু পরে তারা জিনিসটা ইগনোর করেন এবং হামলাটা হতে দেন। কেন হামলাটা হতে দেন এটা বুঝতে হবে আপনাদেরকে। ওই দিনই জুলকারনাইন শাহের, যাকে আপনারা অনেকে চিনেন সাংবাদিক হিসাবে, যিনি মূলত ওই সাবেক সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এর সব ধরনের আনঅফিসিয়াল প্রেস রিলিজ, আনঅফিসিয়াল সোর্স তার মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়, আমরা সকলেই জানি। এই কারণে উনি একজন ভালো অনুসন্ধানী সাংবাদিক, কারণ যেহেতু ডিজিএফআই এর কাছে বাংলাদেশের সকল লোকের সকল ধরনের তথ্য থাকে, সেই তথ্যগুলো থেকে উনি বাছাই করে কিছু কিছু তথ্য দেন, যেটা আসলে জনসাধারণের জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগে। এবং তখন জুলকারনাইন শাহীন প্রথমে জিনিসটা ঘোষণা দিয়ে দেন যে 18 তারিখ সরকার পরিবর্তনের জন্য হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় একটা বিরাট গ্যাদারিং করা হবে। ওই সময় গোয়েন্দা সংস্থাগুলো এটাকে ডিবাঙ্ক করতে পারে, এটার তথ্য উদ্ঘাটন করতে পারে, এবং এই কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে হামলাটা তারা বাধা দেয় নাই। কেন দেয় নাই? আপনারা যদি দেখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম পরবর্তীতে বলেছেন যে পুলিশ ওইখানে অ্যাকশন নিতে যায় নাই, কারণ অ্যাকশন নিলে লোক মারা যেত এবং পুলিশের উপরে হামলা হতো। মানে অ্যাজ ইট ইজ যে ঘটনাটা জুলাইতে ঘটনা করা হয়েছিল, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সেই একই ধান আরেকবার খাওয়ানোর চেষ্টা চলছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারের কে রক্ষা করার জন্য পুলিশ এখানে হালকা আক্রমণ করলে, আমার ব্যক্তিগত ধারণা এখানে হয়তো কিছু স্নাইপারও ছিল, যারা হয়তো কারণ বাজারের ওই ভবনের পাশে উঁচু ভবনগুলোতে বসেছিল এবং ফটাফট করে আরো কিছু লোকজন মেরে ফেলতো। মেরে ফেললে পরের দিন জানাজাতে একটা সিরিয়াস রিয়াকশন হতো, এবং সেই জানাজা তৈরি করার জন্য এই পরিমাণ লোক প্রায় গুগল ম্যাপ দিয়ে অনেকে দেখেছেন যে 60,000 থেকে 1 লক্ষ 1.5 লক্ষ লোক, কেউ কেউ আরো অনেক বেশি বলছেন, বাট ওই স্পেসের মধ্যে হয়তো সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ লোক জড়ো করা হয়। এই ১ থেকে ১.৫ লাখ লোকের মধ্যে সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ, আবেগী মানুষও অনেকে আছেন, কিন্তু একটা স্পেসিফিক ধ্বংসাত্মক লোকজনকে সেখানে রাখা হয়েছিল। এবং এদের অনেককে হয়তো ওই সিগন্যাল দেওয়া হয়নি, যার কারণে দেখবেন যে নামাজের পরে তারা দৌড়ে সংসদ ভবন দখলে চলে গিয়েছিল। পরে যখন টের পেয়েছে যে প্ল্যান কাজ করছে না, তারা ফেরত এসেছে বা আর্মি তাদেরকে ফেরত আনতে পেরেছে। নিযুত মানুষের ভিড়ে জনসমুদ্র, ওসমান হাদির জানাজা। এরই মধ্যে একটি অংশ দৌড়ে যায় সংসদ ভবনের দিকে। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তারা ঢুকে পড়তে চেষ্টা করেন সংসদ। কিন্তু এর মাধ্যমে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা ছিল। একই কারণে হাদির কবরের স্থান করা হয়েছিল শাহবাগে, কাজী নজরুল ইসলামের কবরের পাশে, যে হাদির লাশ এখানে নিয়ে আসা হবে, শাহবাগের গ্যাদারিংটা রাখা হবে, সংসদ ভবন দখল করা হবে। এজ ইট ইজ এই পরিকল্পনাটা এর আগেও কিন্তু আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে করা হয়েছিল। শাপলা চত্বরে একইভাবে বিকাল 5টার ভিতরে জনসভা শেষ করে হেফাজতের নেতাকর্মীদের চলে যাওয়ার কথা, তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছিল তোমরা বসে থাকো, এবং গভীর রাতে আওয়ামী লীগ টের পায় এই বসে থাকার পিছনের মূল মেসেজটা হচ্ছে পরের দিন সকালে গিয়ে সচিবালয় দখল করবে। যে জিনিসটা 5ই আগস্ট 2024 হয়েছিল, গণভবন দখলের জন্য হাজার হাজার মানুষ মার্চ করেছিল, যাদেরকে থামানো যায় নাই, ঠেকানো সম্ভব ছিল না, কারণ কত গুলি করবে। একই জিনিস হেফাজতকে দিয়ে 10 বছর আগে করার পরিকল্পনা ছিল, 11 বছর আগে করার পরিকল্পনা ছিল। এটারই থার্ড ফেজ হিসেবে চেষ্টা করা হয়েছিল সংসদ ভবন ও অন্যান্য জিনিস করে ফেলতে, কিন্তু যেহেতু প্রথম আলোর ঘটনাটা এক ধরনের গা ঢিলা দিয়ে দেওয়া হয়, এবং এইটার পিছনে বিএনপি পন্থী প্রশাসন, বিএনপি পন্থী সেনাবাহিনী, বিএনপি পন্থী গোয়েন্দা সংস্থার লোকজনের একটা বিশাল ভূমিকা আছে। এই ভূমিকার কারণে তারেক রহমানের দেশে ফেরাটা আপাত দৃষ্টিতে নিরাপদ হয়েছে, তিনি ফিরতে পেরেছেন, এবং 18 তারিখের যে গণকু করার পরিকল্পনা ছিল সেটা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ হওয়ার পিছনে পরে এখন মনে হচ্ছে সরকার কিছুটা ক্লিন করার চেষ্টা করছে। খুদাবক্স চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন, তার উইকেট ফেলে দিয়ে এটা শুরু করা হয়েছে, এবং এই লোকটা যে শুধুমাত্র জজ মিয়া নাটক করে বিএনপিকে বিপদে ফেলায় বা ওই ধরনের লোক না, সে গত কয়েক মাসের আচরণ আমরা সকলেই জানি, এটা প্যারালাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে চুপচাপ থেকে, মিডিয়ার মধ্যে না এসে। এবং একটা যে চেষ্টা হচ্ছিল, এই যে আমাদের কি যে ফুকলা দাঁতের একজন উপদেষ্টা আছেন জাহাঙ্গীর সাহেব, জাহাঙ্গীর সাহেবকে বাদ দিয়ে ওইখানের মধ্যে রজার, আরে শালা নাম শুনলেই তো একটা ইংলিশ ভাব লাগে, রজার সাহেবকে নিয়ে আসা, মানে খলিল সাহেব। এবং আপনারা সকলেই জানেন এই খলিল এবং এই খোদাবক্স চৌধুরীর এই লবিটা আসলে কারা। এই লবিটা হচ্ছে সেই লবি মাহমুদুর রহমান মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমানের যে লবিটা, যে তুরস্ক গোয়েন্দা সংস্থার যে লবিটা, যেটার সাথে আমাদের কিছু ইউটিউবার এবং কিছু উগ্র ডানপন্থী গ্রুপ আছেন, এই লবির নিয়োগপ্রাপ্ত খোদাবক্স চৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রজার রহমান, তাদেরকে
দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেলের চেষ্টা হচ্ছিল এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে, তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? এটা খোদা বক্স চৌধুরী বলুন বা রোজা রহমানের কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর ষড়যন্ত্র বন্ধ করে দেওয়া বলুন, এটা কি আপাতত ষড়যন্ত্রকারীদেরকে একটু থামিয়ে দেওয়া হলো? নাকি এদেরকে নির্মূলের জন্য এই সরকারকে বিএনপি লবি থেকে আরো বেশি শক্তি এবং চাপ তৈরি করা হবে? এটা আমাদের দেখার বিষয়। যদি সেই চাপ তৈরি করা হয়, যদি ষড়যন্ত্রকারীদেরকে নির্মূল করা সম্ভব হয়, তাহলে তারেক রহমানের বাংলাদেশে ফেরত আসাটা হয়তো তুলনামূলক কিছুটা নিরাপদ থাকবে এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য পরিকল্পনা করা হয়েছে সেই নির্বাচনটা হবে। আর যদি তা না হয়ে থাকে তাহলে খেলাটা ভিন্ন দিকে ঘুরবে। এই ভিডিওটা যখন আমরা করছি, আমরা জানি মগবাজারে একটা শক্তিশালী বোমা, যেটাকে পুলিশের ভাষায় বলা হচ্ছে শক্তিশালী ককটেল, ওই আবার জজমিয়া মার্কা নাটক, সেটা ফাটানো হয়েছে এবং সেটা ফাটানো হয়েছে একটু চার্চের পাশে। আমার ধারণা এটা হচ্ছে গিয়ে বড়দিনের অনুষ্ঠান উপলক্ষে চার্চগুলোতে প্রোগ্রাম চলছে এবং খ্রিস্টানদের উপরে কোনো ধরনের হামলা যদি হয়, এটার একটা আন্তর্জাতিক প্রতিক্রিয়া একটু ভিন্নভাবে হবে এবং সেটা করার একটা চেষ্টা কোনো না কোনো গোষ্ঠী করে যাচ্ছে। এই বিষয়গুলোতে যদি সতর্ক থাকতে পারেন, এই বিষয়গুলো যদি নিউট্রালাইজ করা যায়, তাহলেই শুধুমাত্র তারেক রহমানের বাংলাদেশের অবস্থান নিরাপদ হবে। আর যদি তা না হয়, তিনি যে ভয়ে বাংলাদেশে আসেন নাই, সেই ভয়টা অচিরেই কোনো একটা সময় ঘটতে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা সকলে সতর্ক থাকি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি। এই চেষ্টাটা যদি না হয়, আমরা ভবিষ্যতে আরো বেশি বিপদে পড়বো এবং এই দেশ আরো বেশি ঝামেলায় পড়বে। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো একটা নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মের সকল মানুষ নয়, একটা বিশেষ গোষ্ঠী, তারা ভারতের নাম শুনলে বা ভারতের কথা শুনলে তাদের মধ্যে গায়ে একটু জ্বালা ধরে। ধরতেই পারে, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, অন্য একটা দেশের নাম শুনলে তার যদি গা জ্বালা ধরে, ধরুক, অসুবিধা নেই। কিন্তু অন্যদিকে পাকিস্তানের কথা শুনলে মনের ভেতরে পুলক অনুভব করে, মনের ভেতরে একটু আনন্দ অনুভব করে। পাকিস্তানের জাতীয় পতাকা উঠতে দেখলে তার ভেতরে সে নিজেও লাফিয়ে লাফিয়ে চলতে, ও পাখির মতো চলতে তার ভালো লাগে। পাকিস্তান শব্দটি শুনলে তার ভেতরে এক ধরনের অনুকম্পন, ভূমিকম্প অনুভূত হয়। তার মনে হয় সে যেন তাকেই বহু যুগ থেকে চিনে, সে যেন তারই উত্তরসূরি, সে যেন তারই সন্তান। পাকিস্তানের খেলা দেখলে তার প্রাণে আন্দোলিত হয়। পাকিস্তানের পাকসার জমিন স্বাদ বাদ শুনলে তার প্রাণের ভিতরে আনন্দের জোয়ার বয়ে যায়। এই প্রজন্মটাকে আমরা দেখছি আজকে 53 বছর পর স্বাধীনতার। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষরাও এর একটা প্রজন্মকে দেখেছিল। 1971 সালে জাতি যখন গৌর অমানিসায়, জাতির উপরে যখন পাকিস্তানি সামরিক জান্তা একটি কঠিন যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালি জীবন দিয়েছে। এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলের মানুষ হাত দিয়ে দিয়ে দেখাই দিতে পারবে না যে এই বাড়িতে, এই বাড়িতে, এই বাড়িতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় ঘাতকেরা হত্যাযজ্ঞ চালিয়েছে। এরকম প্রত্যেকটা অঞ্চলেই আছে। আমার মায়ের মামা হারুন পদুয়া গ্রামের বাড়ি আতলিতে, তাকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে। আমাদের পাশের গ্রাম রামের বাগ, সেই গ্রামে আলী মিয়া এবং মোহাম্মদ, দুই ভাইকে পাকিস্তানি বাহিনী গুলি করে হত্যা করেছে। আমার ঠিক দক্ষিণ পাশের গ্রাম মাহিনী, সেই গ্রামের গনু দারোগাকে বয়স্ক মানুষ গুলি করে হত্যা করেছে। আমার ঠিক এক গ্রাম পর দক্ষিণ দিকে সুপুয়া, সেই গ্রামে মমতাজকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমি পুরো বাংলাদেশের কথা বলছি না, শুধু আমি যে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে বসবাস করেছি, সেই গ্রামের আশেপাশে দু একটা ঘটনার কথা বলছি। এই যে ঘটনাগুলো এরা কারা ঘটিয়েছে? পাকিস্তানিরা ঘটিয়েছে। যাদের কথা বললাম তারা কেউ সন্ত্রাসী ছিলেন না, দেশপ্রেমিক ছিলেন, দেশের মানুষ ছিলেন। এই পাকিস্তান বাহিনীকে মনোরঞ্জনের জন্য যেই প্রজন্ম আমাদের মা বোনদেরকে, এই বাঙালি নারীদেরকে ধরে ধরে নিয়ে গনিমতের মাল হিসেবে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারাই হচ্ছে
1971 সালের পাকিস্তান প্রেমী সেই প্রজন্ম। আর সেই প্রজন্মের ধারাবাহিকতাই আজকের এই নতুন এক প্রজন্মে পাকিস্তানপন্থী, মৌলবাদী, আফগান মানসিকতার, জঙ্গি চিন্তা চেতনার 1400 বছরেরও আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে যে অন্ধকার যুগ ছিল, বিচারহীনতায় মানুষকে হত্যা করা হতো, সেই তাদের ধারাবাহিকতা। 1971 সালে যদি এই প্রজন্মের ছেলেরা বেঁচে থাকতো, যদি তাদের জন্ম হতো, বলুন তো আপনারা তারা কি হতো? তারা হয় রাজাকার হতো, না হয় আলবদর হতো, আল শামস হতো, শান্তি কমিটি হতো, তাই না? আজকে আপনারা আরেকটা রাজাকার, আলবদর, শান্তি কমিটি আপনারা দেখছেন। যদি সময় আসে আপনারা দেখবেন এরাই আপনাদেরকে গনিমতের মাল বানাবে, এরাই আপনাদেরকে হত্যা করবে নির্বিচারে, এরাই লুণ্ঠন করবে আপনার বাড়ি, ধর্মের নামে মানুষ হত্যা করবে তারা। দুঃখজনক ঘটনা, গতকাল ময়মনসিংহে একটি হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার দায়ে হত্যা করা হয়েছে। ইসলাম ধর্মের কোথাও, কোরআনে বা হাদিসে কোথাও বলা নেই বিনা বিচারে মানুষ হত্যা করা যাবে। একটা মানুষকে যদি হত্যা করতে হয়, যদি তার অপরাধ থাকে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। যেই দেশে যে আইন, সেই আইনের ভিত্তিতে তাকে আদালতের সামনে অপরাধী সাব্যস্ত করতে হবে। তা না হলে এটা হবে অসভ্যতা, এটা হবে পশুত্ব, এটা হবে হিংস্রতা, এটা মানুষের নয়, শুয়োরের সমাজে এটা সম্ভব। এই শুয়োররাই তাদের এই ছেলেটাকে হত্যা করেছে। আমি বলছি না 1971 সালে যদি জন্মাতো তারা মুক্তিযোদ্ধা ধরে ধরে হত্যা করত, তারা বাংলার নারীদেরকে, বাংলার কিশোরীদেরকে এই পাকিস্তানি হানাদারের কাছে গনিমতের মাল হিসাবে পৌঁছিয়ে দিত। সেই প্রজন্ম আমরা যারা স্বাধীনতা পরবর্তীকালের মানুষ, তারা দেখিনি, তাদের সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি। এত বছর পর সে সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আপনারা দেখছেন পাকিস্তান প্রেমী, পাকিস্তানের জন্য জীবন দিতে পারে, পাকিস্তান জিন্দাবাদ বলে যারা স্লোগান দিতে পারে, পাকিস্তানে যেভাবে মসজিদে হত্যা করা হয়, মসজিদে বোমা মারা হয়, পাকিস্তানে যেভাবে প্রতিদিন শত শত মানুষ মারা গেলে এটা পাকিস্তান হয় না, ঠিক তেমনি একটি দেশ তারা এখন বাংলাদেশটিকে নিয়ে যেতে চায়। আপনারা বুঝতে পারছেন যে স্বাধীনতার 54 বছরে যে পাকিস্তান থেকে আমরা ফিরে এসেছি, সেই পাকিস্তানের চাইতে আমাদের মুদ্রার মান 3 গুণ উন্নত। পাকিস্তানের কিছু কিছু শহর দেখতে খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু এভারেজ মানুষের জীবনের মান বাংলাদেশের মানুষের জীবনের অর্ধেক জায়গায়ও নেই। খুনাখুনি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, অবিচার, অত্যাচার এবং আর্মিদের জুলুম এই পাকিস্তান রাষ্ট্রের চরিত্র। সেই চরিত্রের একটি দেশ বানানোর জন্য আজকে নতুন একটি প্রজন্ম মানুষ হত্যা করছে, ধ্বংস করছে মানুষের বাড়িঘর, হত্যা করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী ছাত্রদেরকে, হত্যা করছে নির্বিচারে সংখ্যালঘু মানুষকে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন 1971 সালে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে মুখ বেঁধে, চোখ বেঁধে রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়েছিল, আজকে যদি সুযোগ পায় এই প্রজন্মের পাকিস্তান প্রেমী এইসব কুলাঙ্গারেরা বাংলাদেশের কবি, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সিনেমাকার, চলচ্চিত্রকার, গায়িকা, নায়িকা এবং গল্পকারদেরকে ধরে ধরে এই বধ্যভূমিতে হত্যা করার একটি পরিকল্পনা চলছে। আপনারা জানেন ওডিসিকে টার্গেট করা হয়েছে কেন, প্রথম আলোকে টার্গেট করা হয়েছে কেন, এবং কেন টার্গেট করা হয়েছে ডেইলি স্টারকে। তারা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সাথে লড়াই করেছে, কি শেখ হাসিনার যে কোনো বিষয়ের সমালোচনা করেছে, যার কারণে প্রথম আলো কিন্তু সরকারি কোনো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো না, যার কারণে প্রথম আলো সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল এবং বিরাজনীতিকরণের পক্ষের একটা কারিগরও ছিল। সেই প্রথম আলোতে হামলা করার কারণটা সেটা নয়। প্রথম আলোতে হামলা করার মূল কারণ হচ্ছে তারা জানে তারা আওয়ামী লীগ না, কিন্তু তারা জানে প্রগতিশীল মানসিকতার মানুষ, পাকিস্তান বিদ্বেষী মানুষ এই প্রথম আলোতে লেখে। প্রগতিশীল মানুষ, ধর্মের নামে যারা সাম্প্রদায়িকতা করে সেই সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ, এবং
অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে সেই চেতনার কবি, সাহিত্যিক, লেখক এবং বুদ্ধিজীবীরা এই পত্রিকাগুলোর সাথে জড়িত রয়েছে। ধর্মের নামে যে উন্মাদনা, এই উন্মাদনার বিরুদ্ধে প্রথম আলো কথা বলে, সরি, নারীর অধিকারের সপক্ষে কথা বলে, সংখ্যালঘুর অধিকারের সপক্ষে কথা বলে এবং বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের সপক্ষে কথা বলে। তাই প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের লক্ষ্যবস্তু। আমি আওয়ামী লীগের পক্ষে ছিল না প্রথম আলো, এই জন্য কিন্তু আমি প্রথম আলোকে ঘৃণা করি না। কেন করি না? প্রথম আলো একটি সংবাদপত্র, তাদের নিজস্ব মতামত আছে। এই 17 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোর বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, কোনো গোষ্ঠী কখনো একটা ইঁটাও মারতে যায়নি। কারণ ভিন্ন মত, ভিন্ন পথের যে অবস্থান, সহ অবস্থান, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যেসব অঙ্গ সংগঠন আছে তারা বিশ্বাস করে। উদীচী, কেন উদীচীতে হামলা করা হলো? উদীচী তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারপরে আরো একটি প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, উদীচী ছায়ানট, এই ছায়ানটেও হামলা চালানো হয়েছে। কেন? আপনারা বুঝতে পারছেন, সেই মৌলবাদী চক্র, সেই ধর্মান্ধ চক্র, সেই সাম্প্রদায়িক চক্র, সেই পাকিস্তানের প্রেতাত্মারা যেই সব প্রজন্ম আমাদের নারীদেরকে পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল, যারা রেকি করে করে বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, তাদের হাতে আজ বাংলাদেশ। তারা বাংলাদেশকে কোন অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে যায় আমরা জানি না। আমরা যারা বিদেশে আছি, বাইরে আছি, নিজেদের মতো করে জীবন চালাচ্ছি, আমরা বেঁচে গেলাম। কিন্তু আপনারা যারা, আমাদের বংশধররা যারা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা এই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, পাকিস্তানি জমে বিশ্বাস করে না, মৌলবাদে বিশ্বাস করে না, মানুষের ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করে, ওই ঐশ্বরিক শাসনে বিশ্বাস করে না, তাদের জীবন বড় অসহায়। এবং এই হিন্দু ছেলেটির মতো আরো কত মানুষের জীবন যাবে আমরা জানি না। বাংলাদেশের মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, মানবিক মানুষ জেগে উঠুক এবং অন্ধকার গুছে বাংলার দৃষ্টি আবার সুন্দরের দিকে, আলোর দিকে চলতে থাকুক, সেই কামনাই রইল।